হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সব সময় ভালো থাকবে, মঙ্গলময় থাকবে। তো এখন আজকে এই মুহূর্তে যে কথাগুলো বলবো তোমাদের খুবই উপকারে লাগবে। হ্যাঁ, আমাকে বেশ কিছু স্টুডেন্ট যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের পরীক্ষা হাতে গোনা আর কয়েকটা দিন, 5-6 দিন আছে, 6-7 দিন আর কি, 6-7 দিন আছে। ছয় সাত দিন আছে, হাতে গোনা কয়েকদিন আছে পরীক্ষার, অর্থাৎ মার্চের 14 তারিখ নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মার্চ মাসের 14 তারিখ, আজকে 7 তারিখ, তবে এক সপ্তাহ, সামনের সপ্তাহ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাহলে এটা বলাই যেতে পারে যে যারা এবার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পর্ব শেষ। তোমরা এখন বাড়তি কোনো চাপ নিচ্ছ না, বাড়তি কোনো চাপ নেওয়ারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যা পড়েছো এতদিন, এই পুরো এক বছরে যা পড়েছো, যা ইম্পর্টেন্ট ভেবে নিয়েছো যে এবছর 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্ভাব্য প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে 2023-এর জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পড়েছো, তোমাদের সব জানা আছে। তোমাদের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পর্ব শেষ। এখন তোমরা অপেক্ষা করছো কবে তোমরা পরীক্ষা দিতে যাবে। তোমরা যে স্কুলে পড়ছো, নিজস্ব স্কুলে পড়াশোনা করছো, কিন্তু পরীক্ষার দিন তোমাদের অন্যান্য স্কুলে পরীক্ষা হবে, পাশাপাশি পাশের কোনো স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। এটা একটা আনন্দের বিষয় যে তোমরা এতদিন যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলে পরীক্ষা না দিয়ে অ্যানুয়াল এক্সামটা তোমাদের পরীক্ষা দিতে হবে, পাশের কোনো একটা স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। হয়তো কেউ বাইকে চেপে যাবে, কেউ টোটোতে যাবে, অটোতে যাবে, বাসে চড়ে যাবে। হ্যাঁ, এইভাবে তোমরা স্কুলে পৌঁছবে, কেউ সাইকেলে যাবে, বিভিন্নভাবে তোমরা স্কুলে পৌঁছবে। এবং পরীক্ষার প্রথম দিন, পরীক্ষার একটু আগেই, যে টাইমটা পরীক্ষার যে টাইম, তার থেকে ঘন্টাখানিক আগেই, 1 ঘন্টা আগেই তোমরা প্রথম দিন, বিশেষ করে ফার্স্ট এক্সাম যেদিন বাংলা পরীক্ষার দিন, তোমরা মোটামুটি 1 ঘন্টা আগেই তোমরা স্কুলে পৌঁছে যাবে। কেননা ওই দিন আগে যেতে বলছি এই কারণেই, কারণ ওই দিন তোমাদের একটা চিন্তার বিষয় থাকে, কীরকম, যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তো নিয়ে যেতে হবে। অ্যাডমিটের রোল নাম্বার অনুসারে তোমার রোল নাম্বার, তোমার হল নাম্বার কত, তোমার সিট নাম্বার কোথায়, কত নম্বর হলে তোমার পরীক্ষা পড়েছে, হ্যাঁ, সেগুলো একটু খোঁজার ব্যাপার থাকে, একটু জানার ব্যাপার থাকে, এই জন্য একটু আগে যাবে, ঠিক আছে? এই জন্য তোমরা একটু আগে পৌঁছবে স্কুলে। ওই দিন একটু বাড়তি টেনশন তোমাদের থাকে, কিন্তু বাড়তি কোনো চাপ, কোনো টেনশন তোমাদের নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের ভাবতে হবে যে না, আমাদের পরীক্ষাটা আমাদের নিজস্ব স্কুলে হচ্ছে, এবং যে স্যার ম্যামরা এক্সামিনার হিসেবে থাকবেন ওনাদের সবাইকে আমি চিনি, আমাদের পরিচিত, এটা মনে ভেবেই পরীক্ষা হলে বসতে হবে। এবং আমার কোশ্চেনের কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই, কারণ আমি যা পড়েছি, যা জেনেছি, যা প্রস্তুতি আমার আছে, তাতে আমি নির্দিষ্ট সময় ধরে প্রশ্ন উত্তর আমি লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার কাছে আনকমন প্রশ্ন বলে কিছু নেই, সবই কমন, কারণ পরীক্ষায় সহজ সরল কোশ্চেন হয়, সহজ কোশ্চেন, ইজি কোশ্চেন হয়। আমাকে শুধু জানতে হবে 2020-তে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিলো, 2021-এ পরীক্ষা হয়নি, 22-এ কোন কোন প্রশ্ন এসেছে, সেগুলোকে ফলো করে আমাকে এবার 2023-এর প্রস্তুতি নিতে হবে। তোমরা নিয়েছো, তোমাদের প্রস্তুতি হয়ে গেছে। তাই এখন আজকে এই মুহূর্তে যেটা বলবো, এমনও কিছু স্টুডেন্ট আছো স্কুল জুড়ে, ধরো একটা ক্লাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ক্লাস 12-এ যারা ছেলে আর কি, ধরো 150 জন স্টুডেন্ট আছে। 150 জনের মধ্যে 150 জনই কিন্তু ভালো স্টুডেন্ট, ভালো বলতে পড়াশোনায় সিরিয়াস, রেগুলার পড়াশোনা করতে, এমন সবাই কিন্তু নয়,
কিছু কিছু স্টুডেন্ট আছে যারা একটা বছর পুরোটাই ফাঁকি দিয়ে গেছে, পড়াশোনা করেনি, টিউশনে ঠিকমতো পড়া দেয়নি, স্কুলেও স্যার ম্যামদের কথা শোনেনি, বা বাড়িতেও বাবা মায়ের কথা শোনেনি। এমন কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা বড্ড ফাঁকিবাজ পড়াশোনায়, ওরা ঠিকমতো পড়াশোনা করেনি। তা ওদের এখন বর্তমান ছিঁড়ে সংক্রান্তি অবস্থা, যে পরীক্ষায় হাতে গোনা 7টা দিন আছে, 7 দিনের দিন আমাদের পরীক্ষায় হলে বসতে হবে, কিন্তু সেদিন আমার সঙ্গের সাথে কেউ হবে না। পরীক্ষা হলে আমাকে একাই যেতে হবে, আমার পরীক্ষা আমাকেই দিতে হবে। আমার যে পরীক্ষা, আমার রোল নাম্বার হিসাবে আমার আমি আমার সিটে বসবো এবং আমাকে কোশ্চেন দেওয়া হবে। আমি সেই কোশ্চেনের যথাযথ সঠিক উত্তর লিখে খাতা জমা দিয়ে নিয়ে আসবো। সেদিন আমার পাশে, আমার সঙ্গে আমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, না কোনো বন্ধুবান্ধব, না এক্সামিনার, কেউ থাকবে না। আমাকে নিজের তাগিদে পরীক্ষাটা দিতে হবে, যা আমি জেনেছি, যা বুঝেছি সেখান থেকে লিখতে হবে। তাহলে ওদের এখন দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে যে আমরা এখন কী করব। কিন্তু ওদের আমি বলবো যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কপালে ভাঁজ পড়ার কোনো কারণ নেই। ব্যাপারটা হচ্ছে, তোমাদের তো এখন ছিঁড়ে সংক্রান্তি অবস্থা এবং চোখে সর্ষের ফুল দেখবে পরীক্ষা হলে, ঠিক আছে? এগুলো চিন্তা করার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে, তোমরা হাতে গোনা কয়েকটা প্রশ্ন, যারা এই মুহূর্তে ভাবছো আমি পাস করবো কিনা, পাস করার কথা বলছি। আর যারা ভালো রেজাল্ট করবে তাদের তো আমি বলেই দিয়েছি, তোমরাও শুনে নিতে পারো কোশ্চেনগুলো, তোমাদের সাজেশন আমি আগেই দিয়েছি ভিডিওতে, তোমরা সাজেশন পেয়েছো। আজকে এই মুহূর্তে আমি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। হাতে গোনা কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, কারণ তোমরা জানো 8 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হয়, 5 8 40। 8 নম্বরের প্রশ্ন 8টা থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে। এখন অনেকের হাতের লেখা স্লো, কমন পড়লেও 5টা লিখতে পারে না, হাতের লেখা ধীর গতিতে লেখে, আস্তে আস্তে লেখে, তারা 5টা কমন পড়লেও লিখতে পারে না, 3টা লেখে, 4টা লিখে, 4টা লেখে, বা 3টা লিখে আরেকটার অর্ধেক লেখে, এরকম করে লিখে ওরা চলে আসে বাড়িতে এসে বলে সময়ের অভাবে লিখতে পারলাম না, 5টায় আমার কমন পড়েছে। এবার কিছু কিছু স্টুডেন্ট খুব চতুর, খুব চালাক এবং হাতের লেখা খুব স্পিড আছে, ফার্স্ট, তারা ঠিক 5টায় উত্তর লিখে আসে, যারা ভালো পড়াশোনায়, ভালো রেজাল্ট করার টেন্ডেন্সি রয়েছে, মেন্টালিটি ভালো পড়াশোনায়, যারা ফাঁকিবাজ নাও, তোমরা 5টায় উত্তর লিখতে পারবে। তা যারা এরকম কিছু স্টুডেন্ট আছো যারা চিন্তা করছো পাস করবো কি করবো না করবো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের জন্য তো প্রজেক্টের নম্বর রয়েছে। প্রজেক্টের নম্বর 20তে 18, 15, 16, 17 পাবে, কোনোটায় 20তে 20ও পাবে। কিন্তু এইদিকে রিটেন পরীক্ষায় এমসিকিউ এসিকিউ কিন্তু বাদ দেবে না। এমসিকিউ 24টার উত্তর দেবে, এসিকিউ 16টার উত্তর দেবে। এমসিকিউ সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো, একটা প্রশ্ন তার 4টা অপশন, 4টা অপশনের মধ্যে একটা উত্তর লিখতে হবে, বাকি 3টা ভুল অপশন থাকবে। তাহলে এমন অপশন তোমাকে লিখতে হবে যে উত্তরটা ঠিক। এরকম করে যদি 24টারই সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে পারো, তাহলে তুমি 24 নম্বরই পাবে, 1 নম্বরও কম পাবে না, 24-এ 24 পাবে। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও 16টা, একটাই 1 নম্বর করে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে, এবং 16টা লিখলে 16 নম্বর পাবে। তাহলে 24 আর 16 হচ্ছে 40, 40 নম্বরের শর্ট কোশ্চেন তোমাদের, ঠিক আছে? তাহলে 24 এবং 16, 40 নম্বরের শর্ট কোশ্চেন তোমাদের লিখতেই হবে। সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলছি, ভালো রেজাল্ট করার জন্য শর্ট কোশ্চেন কিন্তু অপরিহার্য, খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এসিকিউ এবং প্রজেক্টের নম্বর, এই 3টা নাম্বার দিয়ে ভালো রেজাল্ট করা যাবে। তার সঙ্গে 8 নম্বরের 5টাই লিখতে হবে, 8 নম্বরের 5টা লিখবে, 24-এ 24 এমসিকিউ লিখবে, 16-এ 16 উত্তর করবে। তার মানে এক কথায় শর্ট কোশ্চেন 40 আর ব্রড কোশ্চেন 40, ঠিক আছে? এই হলো 80 নম্বরের পরীক্ষা দেবে প্রজেক্টগুলি, সব উত্তর ঠিক করতে হবে। এখন আমি হাতে গোনা কয়েকটা কোশ্চেন বলবো রাষ্ট্রবিজ্ঞানের, তোমরা মিলিয়ে নিও যে এগুলো পড়ছো কি না, পড়েছো কি না একটু, আমার কথার সঙ্গে একটু মিলিয়ে নিও, তোমাদের খাতায় নোটসগুলো মিলিয়ে নিও পড়ছো কি না। আমি এমন কিছু প্রশ্ন এখন বলবো যে 8 নম্বরে তুমি যে 5টা লিখবে, এখান থেকেই 5টা কমন পড়বে। আমি বলছি, শুনে নাও, যারা আমাদের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, যারা পরীক্ষা দেবে 2023-এ। প্রথম প্রশ্ন বলবো 8 নম্বরের, যেটা খুবই ইম্পর্টেন্ট এবার 2023-এর জন্য। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো, বা ক্ষমতার সংজ্ঞা দাও, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো, একই প্রশ্ন। এর সঙ্গে নিচে অথবা দিয়ে থাকবে জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়, বা জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো, বা আসতে পারে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো।
এগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটো প্রশ্ন বললাম এখান থেকে। কি বললাম? ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। আমি পশ্চিমবঙ্গের সমস্ত রাষ্ট্রবিজ্ঞান ছাত্রদের উদ্দেশ্যে বলছি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। প্রথম কোশ্চেন পড়বে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এটা পড়বে। তার নিচে অথবা দিয়ে থাকবে জাতীয় স্বার্থ রক্ষা। জাতীয় স্বার্থ রক্ষা কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই প্রশ্ন দুটো পাবেই পরীক্ষায়। তোমাদের লিখতে হবে টোটাল 5টা প্রশ্ন লিখতে হবে। পরীক্ষায় থাকবে 8টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে। তোমাদের 8টাই কমন পড়বে, তার মধ্যে থেকে তোমরা 5টা লিখবে। 8 নম্বরে 5 8 40। তাহলে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। আর জাতীয় স্বার্থ রক্ষা কাকে বলে, বা জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়, জাতীয় স্বার্থ আর কি, জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এটা পড়বে। আর এটা গেল প্রথম অধ্যায়ের ক্ষেত্রে। আর পঞ্চম অধ্যায় থেকে যেটা পড়বে, পঞ্চম অধ্যায় থেকে পড়বে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। তার সঙ্গে পড়বে উদারনীতিবাদ বলতে কী বোঝায়, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। এই দুটো পড়ে নেবে, ঠিক আছে? অনেক সময় মার্ক্সবাদটাও আসে, মার্ক্সবাদ, এগুলো পড়বে। তাহলে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র এবং উদারনীতিবাদ বলতে কী বোঝায়, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য, এই দুটো পড়বে। চিন্তার কোনো কারণ নেই। আগে বললাম দুইটা, ক্ষমতা আর জাতীয় স্বার্থ। পরে বললাম গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র, আর বললাম উদারনীতিবাদ। তাই প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে পড়লে তারপরের যে অধ্যায় থেকে পড়বে খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। তোমরা মিলিয়ে নেবো পরীক্ষার পরে। তার সঙ্গে পড়বে আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী, এটা পড়ে নেবে, ঠিক আছে? এটা পড়ে নিতে পারো। বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এটা। আর এবছর সব থেকে ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রপতি পড়বে এবং ভারতের যে কোনো অঙ্গরাজ্যের, মানে ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে পড়বে। এই মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুটোই এবার ইম্পর্টেন্ট। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি বারবার বলেছি, মিলিয়ে নাও, ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, রাষ্ট্রপতির যে শাসন ক্ষমতা সেগুলো পড়তে হবে। আর তার সঙ্গে পড়তে হবে ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। তার মানে এবছর মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুটোই ইম্পর্টেন্ট, এমনকি দুটোই আসতে পারে। মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, এই দুটো পড়ে নেবে। তাহলে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞানে, রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী, আমি জোর গলায় বলছি, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, আমি জোর দিয়ে বলছি, এই দুটো পড়বে। কী পড়বে? রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, রাষ্ট্রপতির যে ক্ষমতা, বিভিন্ন ক্ষমতা, শাসনতান্ত্রিক ক্ষমতা বা জরুরিকালীন ক্ষমতা, সেগুলো পড়বে। তার সঙ্গে ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, মুখ্যমন্ত্রীটা ভেরি ইম্পর্টেন্ট, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, ঠিক আছে? তারপরে পড়তে পারো ভারতের লোকসভা এবং রাজ্যের বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর টিকা। ভারতের লোকসভা এবং রাজ্য বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা, মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। তার সঙ্গে পড়তে পারো ভারতীয় পার্লামেন্ট কীভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, ঠিক আছে? পড়ে নিতে পারো। আরেকটা বলছিলাম, পশ্চিমবঙ্গের বিধানসভা কীভাবে গঠিত হয়, এর ক্ষমতা কার্যাবলী, পশ্চিমবঙ্গের বিধানসভা কীভাবে গঠিত হয়, এর ক্ষমতা কার্যাবলী। কিন্তু মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রপতিটা খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে পার্লামেন্ট কীভাবে গঠিত হয়, পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, এটা পড়ে নেবে। এবং লোকসভা, রাজ্য বিধানসভার মুলতবি প্রস্তাবের উপর টিকা। কিন্তু মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতিটা ইম্পর্টেন্ট, বাকি যেগুলো বললাম এগুলো একটু দেখে নেবে। তারপর পরের অধ্যায় থেকে বলবো, এবার ইম্পর্টেন্ট যেটা আসবেই, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, সুপ্রিম কোর্ট এবার পরীক্ষাতে আসবে। এবার কী আসবে? সুপ্রিম কোর্ট আসবেই পরীক্ষাতে এবার। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। তার সঙ্গে অথবা দিয়ে পড়তে পারো ভারতের অধস্তন আদালতের উপর টিকা। অধস্তন আদালত বা ক্রেতা সুরক্ষা আদালত, তোমরা পরীক্ষার পরে আমাকে বলবে। আমি কি বললাম? ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তার সঙ্গে ভারতের অধস্তন আদালতের উপর একটি টিকা অথবা ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা। কারণ এবার লোক আদালতটা আসবে না, লোক আদালত 2022-এ চলে আসছে, হাইকোর্ট 2022-এ চলে আসছে। তাহলে এবার তোমাদের জন্য পরীক্ষায় কমন পড়বে
সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং ক্রেতা সুরক্ষা আদালত। সুপ্রিম কোর্ট আসবেই আসবে এবার পরীক্ষায়। ভারতের সুপ্রিম কোর্টটা পরীক্ষায় পাবে। ভারতের সুপ্রিম কোর্ট, তার সঙ্গে অথবা দিয়ে থাকতে পারে ক্রেতা সুরক্ষা আদালত অথবা অধস্তন আদালতের উপর একটি টিকা। আমি জোর দিয়ে বলছি, এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাও, 8 নম্বরে 8টাই কমন পড়বে, তার থেকে 5টা লিখতে হবে। তাহলে কী কী বললাম? ক্ষমতা, জাতীয় স্বার্থ, ক্ষমতা, জাতীয় স্বার্থ, হ্যাঁ কী কী বললাম? কী বললাম? ক্ষমতা, জাতীয় স্বার্থ, ঠিক আছে, জাতীয় স্বার্থ বললাম। তারপরে বললাম ক্ষমতা, জাতীয় স্বার্থ বললাম। তারপরে বললাম গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র এবং উদারনীতিবাদ। মার্ক্সবাদটা বলছি, মার্ক্সবাদ। 3টার মধ্যে একটা আসবে, হয় মার্ক্সবাদ, না হলে উদারনীতিবাদ, না হলে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র মার্ক্সবাদ বা উদারনীতিবাদ, 3টার মধ্যে একটা আসবে, আর ক্ষমতা, জাতীয় স্বার্থটা আসবে। গেল। তারপরে যেটা বললাম, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি, এটা পরীক্ষায় পাবে এবার পরীক্ষায়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, সঙ্গে পাবে এই যে আধুনিক রাষ্ট্রে ভারতের বিচার বিভাগের কার্যাবলী। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী, এটা পড়ে নেবে। তার সঙ্গে বলছি আজকে আমি এই মুহূর্তে বললাম ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা, মানে কীভাবে নির্বাচিত হয়, তার শাসনতান্ত্রিক ক্ষমতা, সঙ্গে ভারতের কোনো অঙ্গরাজ্যের, যে কোনো অঙ্গরাজ্যের, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা বা মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করে, এই কোশ্চেনটা, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবার পরীক্ষায় পাবে। তাহলে কী বললাম? ক্ষমতা, ক্ষমতা, জাতীয় স্বার্থ, ঠিক আছে, গান্ধীজির রাজনৈতিক দর্শনের সূত্র, মূল সূত্র, উদারনীতিবাদ, মার্ক্সবাদ, বললাম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, বললাম আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের কার্যাবলী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, ঠিক আছে, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, আর লোকসভা এবং রাজ্য বিধানসভার মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। তারপরে কি বললাম? পার্লামেন্ট কীভাবে গঠিত, পার্লামেন্টের ক্ষমতা, কার্যাবলী। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত, আর হচ্ছে অধস্তন আদালত। সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী এবার আসবে। তার সঙ্গে আসবে ভারতের অধস্তন আদালতের উপর টিকা বা ক্রেতা সুরক্ষা আদালতের উপর টিকা। ক্রেতা সুরক্ষা আদালত বা অধস্তন আদালত, তোমরা এখনও সময় আছে, এই কটা পড়ে নিয়ে পরীক্ষা হলে যাও, পরে আমাকে বলবে। আমি যে কটা বললাম এর বাইরে 8 নম্বরের প্রশ্ন হবে না, এর থেকে 8 নম্বরের প্রশ্ন হবে। পরীক্ষা আসবে, কমন পড়বে। 8 নম্বরের 5টাই লিখতে পারবে, 5 8 40। আমি আজকে রাষ্ট্রবিজ্ঞানে 8 নম্বরের যে 5টা প্রশ্ন তোমাদের লিখতে হবে বলে দিলাম। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত। ভারতের অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত এবং লোকসভা এবং রাজ্য বিধানসভার মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। মুলতবি প্রস্তাবের উপর টিকা। ক্ষমতা, জাতীয় স্বার্থ, ক্ষমতা, জাতীয় স্বার্থ, সঙ্গে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র, মার্ক্সবাদ, উদারনীতিবাদ, মার্ক্সবাদ, উদারনীতিবাদ, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। এই কটাই পড়বে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী। তোমরা মিলিয়ে নিও। আরও তো অনেকে সাজেশন দিয়েছে, আমি হাতে গোনা কয়েকটা সাজেশন দিয়ে বললাম। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, ক্ষমতা, জাতীয় স্বার্থ, আর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, ঠিক আছে, আর মার্ক্সবাদ, উদারনীতিবাদ, আর হচ্ছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র। আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের কার্যাবলী, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। এই কয়েকটা কোশ্চেন পড়বা, এখান থেকে 8টা থাকবে, 5টা লিখবা, ঠিক আছে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।